এখনো পর্যন্ত তোমার কি মনে হয় যে এটাই সেরা চরিত্র হয়ে থাকবে? অন্য চরিত্র করেছি, কিন্তু আমি কোনোদিন দেখিনি যে একটা ভিলেন জন্য দর্শক কাঁদছে। তোমার কাছে চিরদিনই যখন শেষ হচ্ছে, যখন খবরটা পাও, তোমার কাছে কিরকম ছিল? তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেটা শোনার পরে খুব শকড লেগেছিল আমার, খুব ডিসহার্টনিং। খুব তুমি তো 24টা বছর কাটিয়ে ফেলেছো, সেক্ষেত্রে মনে হয় যে যথেষ্ট পারিশ্রমিক যেটা তোমার প্রাপ্য সেইটা তোমার আসে? তোমার মতো চরিত্র নেই, এই কথাটা কতবার শুনতে হয়েছে? অনেকবার। আমি একজনকে জিজ্ঞেস করি, না ডিরেক্টরের নাম বলবো না, আমি বললাম আচ্ছা এই চরিত্র তো আমি করতে পারতাম। ও না, তুই তো বক্স নোস। বক্স ধরে কি করতে হয়? ওটা কি করতে লোকে হয়ে যায়। তুমি যদি আমাকে সুযোগই না দাও তাহলে আমি কি করে দেখাবো আমি পারি। প্লাস আমার সঙ্গে যারা পাঠ করতেন তারা অনেকেই পাঠ করতে চাইতেন না। আমি নাম বলবো না, এরকম অনেক মহিলা আর্টিস্ট আমার সঙ্গে কাজ করবেন না বলেছিলেন। সেটা কি হাইটের জন্য তোমার? না, ওর সঙ্গে কাজ করবো না, ওর পাশে দাঁড় করাবে না প্লিজ, এটা ফ্লোরে অপমানিত করতে দেখা যায় না। জিতু এবং অভ্রজিতের মধ্যে একটা সমস্যা হয়, সেটা হয়তো মনোমালিন্য থেকেও হতে পারে, বা এটা পরবর্তীকালে কি আকার নেয়। সংসারে একসঙ্গে থাকতে গেলে অনেক রকম হয় এবং বিষয়টা অনেক সময় বড় বেড়ে যায়। আচ্ছা, একটু বলো যে তোমার সঙ্গে আলাপটা কিভাবে হয়? আমার সাথে ওর আলাপ হয় ফেসবুক থেকে। দেখলাম আর প্রেমে পড়ে গেলাম এরকম, এই আস্তে বন্ধুত্ব হতে 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 একটা সময় ঠিক করলাম যে এবার উই ক্যান গেট ম্যারিড। আচ্ছা, এই পর্দার মানুষটা বাড়িতে কেমন? দাদা কতটা সংসারী? আমার থেকে বেশি সংখ্যায়। আমি ছোটবেলা থেকে দেখেছি, বাবা আমার বোন তো জন্মের পর থেকেই দেখে বাবা হঠাৎ করে স্ট্রোক মতো হয়, তারপরে বাবা প্যারালাইজড হয়ে যাবে। বাবা 18 বছর প্যারালাইজ ছিল মৃত্যুর আগে অবধি। এবং তার মধ্যে মাকে একটা রাজনীতি করে পরের দিকে ট্রান্সফার করে দেয় ইসলামপুরে। আমার বোন ছোট, আমিও ছোট, বাবা খাট থেকে পড়ে যাচ্ছে, পটি পরিষ্কার করা, এই সমস্ত চলছে, আমাদের পড়াশোনাও চলছে। তো এই স্ট্রাগল গুলো ছিল, আমি ওইগুলোকে স্ট্রাগল বলবো। আমি এই অভিনয়ের জীবনে এই স্ট্রাগলটা আমার খুব একটা অসুবিধা হয়নি। মানে নিজের কাজের জন্য তুমি খাটছো, এটা স্ট্রাগল বলে আমি মনে করি না। ছোট পর্দার দর্শকদের কাছে আমার মনে হয় না তাকে বিশেষভাবে পরিচিতি দিতে হয়, তবে এই সম্প্রতির সময় তাকে ছোট পর্দার কিঙ্কর বলেই দর্শক চিনছে এবং জানছে। আমরা অভ্রজিৎদার বাড়িতে রয়েছি, অভ্রজিৎদা রয়েছে এবং তার স্ত্রী রয়েছে, রিনিকাদি রয়েছে। প্রথমত তোমাকে যেটা জিজ্ঞেস করার যে চিরদিনই সদ্য শেষ হয়েছে, এবং এই যে কিঙ্করের জার্নিটা তোমার কিরকম কাটলো? আরে স্বপ্নের মতো কেটেছে, কারণ চরিত্রটা আমি এর আগে রিমেক হয়েছে অন্য জায়গাতে, আমি দেখিনি সেগুলো, আমি সেইভাবে হোমওয়ার্কে করিনি। কিন্তু আমি যখন শুটিং করতে গেছি, চরিত্রটা পেয়েছি, তখনই যেটা ওই রোলটা কিন্তু দারুণ একটা অন্যরকম রোল। করতে করতে বুঝলাম যে এই একটা স্বপ্নের মতো, আমার জীবনের মতো ওয়ান অফ দ্য বেস্ট, এটাই আমি এখনো অব্দি পাওয়া একটা বেস্ট চরিত্র। এত শেডস রয়েছে চরিত্রটার মধ্যে, আমার খুব মজার এক্সপেরিমেন্ট করতাম আমরা খুব চরিত্রটা নিয়ে। আমি কেন, আমি জিতু, তারপরে ডিরেক্টর অমিত, আমরা সবাই মিলে এক্সপেরিমেন্ট করতাম ওই জায়গাটা নিয়ে। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। আচ্ছা, এই যে শেষ হয়ে যাওয়াটা, এবং অনেকের কাছে যেটা থাকে যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আমরা বলি তো, তোমার কাছে চিরদিনই যখন শেষ হচ্ছে, যখন খবরটা পাও, তোমার কাছে কিরকম ছিল? আমার কাছে দেখো অনেক দিন ধরেই হচ্ছে শেষ হয়ে যাবে, এই হবে না, কদিন পরে প্রোডাকশন কোনো ভেতরকার কিছু ব্যাপার আছে বোধহয়, তাদের চালাবে না বা চ্যানেলের সঙ্গে ওদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে। তা আমরা তো অভিনেতা আমাদের একটা প্রজেক্ট করছি, মানে অত কবে শেষ হবে ভাবি না, কিন্তু এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেটা শোনার পরে খুব শকড লেগেছিল আমার। ইভেন ইফ আমি যখন শুটিং করতে যাই, মৃত্যু সিকোয়েন্সে সেদিনকে শুট করা হবে সেটা আমি জানতাম না। আমি সেদিনই জানতে পারি আজকে তুমি মরে যাচ্ছ, এরকম একটা সিন। সেটা শুনে আরো বেশি শক লেগেছিল, যা কিঙ্কর মরে যাবে। মানে আমি তো অভ্রজিৎ, কিন্তু কিঙ্করকে তো আমি দেখেছি চোখের সামনে, আমি নিজে দেখেছি লোকটা এরকম 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 করে, ধূর্ত, এরকম বন্ধুর জন্য পাগল। খুব ডিসহার্টনিং, খুব খুব মন খারাপ। একটু রিনিকা দিকে জিজ্ঞেস করি, এই চরিত্রটা এত ভালোবাসা পেয়েছে, যেজন্য আমরা শুরুতেই কিঙ্করকে নিয়ে কথা বলছিলাম, তুমি দেখতে তো ধারাবাহিকটা? হ্যাঁ, আমি কিছু কিছু সময় দেখেছি, কিছু কিছু সময় দেখতে পাইনি। আর কিঙ্কর চরিত্রটা একটা মিস্টেরিয়াস ক্যারেক্টার আমার কাছে,
মানে লোকটাকে অদ্ভুত ভাবে, লোকটা ঠিক পজিটিভও না, হুম, মানে প্রথমে পজিটিভ নোটে শুরু হলেও শেষটা তো অনেকটা নেগেটিভ নোটে শেষ করা হয়েছে। মানে আমার কাছে ওই চরিত্রটা অনেকটা গে শেডেড ক্যারেক্টারের মতো। মানে লোকটার মধ্যে পজিটিভও আছে, লোকটার মধ্যে নেগেটিভও আছে। এক সময় বন্ধুর জন্য, বেসিক্যালি বন্ধুত্বটা ওদের খুব সুন্দর বন্ডিংটা দেখিয়েছে। হুম, তো আমার কাছে ওই চরিত্রটা খুব গ্রে শেড একটা ক্যারেক্টার, দারুণ ছিল। মানে এর যে সৃষ্টি যে করেছে চরিত্রগুলো, প্রত্যেকটা চরিত্রই, হিরোইনের চরিত্র যেটা, অপুর একটা স্টোরি লাইন, স্যারের ব্যাকগ্রাউন্ড, তারপর তোমার কিঙ্করের একটা ব্যাকগ্রাউন্ড, মানে খুব সুন্দর যে লিখেছে, খুব লেখনী খুব সুন্দর, যে চরিত্রগুলোকে তৈরি করেছে, মানে অনেক ভাবনা চিন্তা করে আর কি ক্রিয়েট করা হয়েছে চরিত্রগুলো। আর কিঙ্করটাকে শুরু থেকে শেষ অব্দি মিস্টিরিয়াস ভাবেই রাখা হয়েছে। মানে এখনো দর্শকের কাছে হয়তো পরিষ্কার নয় কিঙ্কর আসলে কি, পজিটিভ না নেগেটিভ। একদমই। আর অভিজিৎ দাকে একটু জিজ্ঞেস করি, ছোট পর্দায় এই ধরনের চরিত্র পাওয়াটাও বোধহয় একটু মুশকিল হয়ে যায়, যে এরকম একটা চরিত্র যে হিরোইন হিরো তো থাকবেই এবং একটা ছাপিয়ে যাওয়া চরিত্র, তার একটা পজিটিভ দিকও সেরকম সেই অর্থে রাখলেও আর নেগেটিভ একটা দিকও রয়েছে। তুমি যেটা বলেছো তুমি ব্লেসড, তো এখনো পর্যন্ত তোমার কি মনে হয় যে এটাই সেরা চরিত্র হয়ে থাকবে নাকি আরো অন্যান্য? হ্যাঁ, কারণ আমি বলছি অন্য চরিত্র করেছি, কিন্তু আমি কোনোদিন দেখিনি যে একটা ভিলেনের জন্য দর্শক কাঁদছে। হিরো মারা গেলে কাঁদে লোকে, ভিলেনের জন্য মানে সোশ্যাল মিডিয়াতে যেরকম সবাই মেসেজ করছেন, ব্লেসিং করছেন কিঙ্করকে নিয়ে, বলে কোনোভাবেই লোকটাকে আমরা ঘৃণা করতে পারছি না। তো এরকম অদ্ভুত একটা চরিত্র, এবং সেই চরিত্রটা কিছুটা আমরা যখন কথা বলেছিলাম অমিতদাকে বলেছিলাম, অমিতদা বললো তুই নেগেটিভ নোটেই রাখিস। আমি নেগেটিভ নোটে রাখবো না, মানে ডায়লগগুলো নেগেটিভ থাকলেও আমি এমনভাবে বলার চেষ্টা করি লোকে ভাবে না এর পিছনে অন্য কোনো কারণ আছে, এই জন্য নেগেটিভ কথাটা বলছে। মানে মিডল অফ দ্য রোড খেলাটা অমিতদাকে আমি বলেছিলাম, এটা তো পুরো নেগেটিভ একটা ট্রেড, তুই এরকম ভাবে খেলবি। কিন্তু দেখো না কি হয়, মানে যতটা বেশি মানে কনফিউশন থাকবে লোকে তত বেশি ইন্টারেস্টিং লাগবে চরিত্রটা। আমার সেই অর্থে আমার সত্যি আমার বেস্ট পাওয়া চরিত্র আমার জীবন। আবার এরপরে এরকম চরিত্র পাবো কিনা আই ডোন্ট নো। একদমই। আমি একটু তোমার থেকেই আসি যে অভিনয়ের জীবনের এই যে জার্নিটা এবং বেশ কিছু বছর কাটিয়ে ফেলেছো, বড় পর্দা হোক বা টেলিভিশন হোক, আমি টেলিভিশনের কথাতেই বলি কারণ টেলিভিশনের জনপ্রিয়তাটা বেশি। তোমার শুরুটা কিভাবে হয়? আমার শুরুটা একদম অদ্ভুত ভাবে। আমি তো হোটেল ম্যানেজমেন্ট পাস করা একটা ছেলে, এবং আমি চাকরি করছিলাম। তো আমার বন্ধু একটা খবরের চ্যানেলে খবর পড়ত, সেখানকার যে কর্ণধার অভিজিৎ দাশগুপ্ত, তিনি একটা মর্নিং ম্যাগাজিন শো করছিলেন ইটিভির জন্য। সেখানে একটা সেগমেন্টে খাই খাই বলে একটা ডিপার্টমেন্ট ছিল, খাওয়া দাওয়ার ওপর। মানে আমি সেই অর্থে কিন্তু আমি প্রথম ওয়েস্ট বেঙ্গলের ফুড ব্লগার সেই অর্থে। এটা রয়েছে 2002 সালে। 2002 সালে মনে হয় না কোনো ফুড ব্লগার ছিল। ওই 5 মিনিটের একটা সেগমেন্ট ছিল, বিভিন্ন দোকানে গিয়ে দোকানের হিস্ট্রি জানা, সেটাকে নিয়ে মজা করা, এই নিয়ে একটা শুরু হয়েছিল। তারপর ওদের সঙ্গে হলো কাজ করছিলাম, চাকরি করছিলাম, আবার অন অ্যান্ড অফ করতে করতে উনি একটা বড় শো করলেন, একটা জ্যামজমাট বলে, স্কুলে গিয়ে অ্যাঙ্কারিং শো, সেটা খুব জনপ্রিয় হলো। তারপর আমি আবার চাকরি কাজে ফিরে গেলাম, আবার একটা থিয়েটারটা করতাম রেগুলারলি, আবার একটা জায়গায় এরকম করতে করতে কখন যে একটার কাজের পর একটা কাজের পর এরকম করতে করতেই আস্তে আস্তে একটাতে ভালো লাগলো। একটা জায়গায় শুটিং করতে গেছি, আমাকে একদিনের কাজ ছিল, দেখে এত ভালো লাগলো, আমাকে বললো তুই কি করিস? অতনুদা মনে আছে, মনে হয় সুইট মেলোডি 20 প্রান্তর বলে সিরিয়াল। আমার সিনটা ছিল আমি ওপরে গিয়ে হিরোকে ডাকতে যাচ্ছি, জন্মদিন চলছে, তুই নিচে আয়। তো আমি বেরিয়ে যাচ্ছিলাম, তোমাকে ডাকছে অতনুদা গেলাম, প্রডিউসার ছিল, তুমি কি করো? আমি চাকরি করি। কাল থেকে চাকরিটা ছেড়ে দাও, তোমরা চাকরি করতে পারো না, তুমি কাল থেকে এখানে চাকরি করো, মানে এখানে থাকবে। এই ভালোবাসা এই থেকেই আস্তে আস্তে একের পর একবার। এই যে চাকরিটা ছেড়ে দাও এবং কাল থেকে এখানেই থাকবে, সেই ডিসিশনটা নিতে তোমার সময় লাগেনি নাকি? তুমি সহজে আমি ছাড়তেই চাইছিলাম, অর্থনৈতিক একটা ইয়ের জন্যই। কারণ আমার বাবা মারা গেছিলেন, বাবা মারা গেছিলেন দীর্ঘ অসুস্থতার পরে। মারও শরীরটা খুব একটা ভালো ছিল না, মা পিজি হাসপাতালে সিস্টার ইনচার্জ ছিলেন। ন্যাচারালি আমরা 3 ভাই বোন, বড় বোনের বিয়ে হয়ে গেছে, বোন ছোট, আমার উপর অনেকটা দায়িত্ব ছিল। তো সেখানে একটা সময় ভেবেছিলাম, আমি ইভেন ইফ তোমায় বলছি, আমি
পিএলএসএন চাকরি করছি, ট্রেনিং করছিলাম যখন, তখন রেস্টুরেন্টে গান বন্ধ করে দেওয়া হতো। গান বন্ধ করে আমাকে স্ট্যান্ড আপ কমেডি করতে বলতো, তু আচ্ছা কর লেতা ও ওয়ালা কর তো মিমিক্রি করকে দেখা, তু এরকম করতে হতো আমাকে তখন চাকরি, মানে ড্রেস পরে। ওই ইন্টারেস্টটা ছিল আর কি, বিভিন্ন রকমের পুতুল বানানো, পুতুল নাটক করা, তারপরে ম্যাজিক এগুলো করা, অরিগামি করা, এগুলো ছিল। সরি, সেই থেকেই বোধহয় এইটা যে ভালোবাসাটা সেটা বোধহয় সুপ্ত ছিল এতদিন। হ্যাঁ সুপ্ত ছিল। এবার চলো, আর আমার চেহারাটা তো খুব একটা সেই অর্থে ছিল না, আরো রোগা, লম্বা, 6 ফুট 3 ইঞ্চি লম্বা। লোকের তো ক্যামেরাম্যান বলছি একে ফ্রেম করবো কি, দুঃখ যন্ত্রণা বেরিয়ে যাবে। দুঃখ যন্ত্রণা মানে ফ্লোরের একটা লেভেলের পর থেকে সেটটা ভাঙা থাকে, রং চোটা থাকে, আমাকে ধরতে গেলে সব বেরিয়ে যেত। প্লাস আমার সঙ্গে যারা পাঠ করতেন তারা অনেকেই পাঠ করতে চাইতেন না। আমি নাম বলবো না, এরকম অনেক মহিলা আর্টিস্ট আমার সঙ্গে কাজ করবেন না বলেছিলেন। সেটা কি হাইটের জন্য তোমার? না, ওর সঙ্গে কাজ করবো না, ওর পাশে দাঁড় করাবে না প্লিজ, এটা ফ্লোরে অপমানিত করতে দরকার নেই। আমি নিতাম না, কারণ আমি জানি অভিনয়টা তো পারি, হয়ে যাবে কিছু একটা। তো হয়ে তো গেল, 24টা বছর কেটে গেল এই করতে করতে। আচ্ছা, একটু বলো যে তোমার সঙ্গে আলাপটা কিভাবে হয়? আমার সাথে ওর আলাপ হয় ফেসবুক থেকে। মানে আমি ওকে ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, তখন ও করতো খেয়া পঙ্কে পড়। আচ্ছা। আর আমি তখন কলকাতায় যাতায়াত করছি, মানে ওই আমি তখন চ্যানেল 8-এ কাজ করতাম দেবীদা আন্ডারে, ওই তুমি প্যান্ডেমোনিয়াম। কোথায় থাকতে? আমার বাড়ি হুগলি। আচ্ছা আচ্ছা, তুমি হুগলি। হ্যাঁ, ওখান থেকে প্যান্ডেমোনিয়াম বলে একটা মেগা হতো আমাদের নারায়ণীতে, তো আসতাম, তো সবার সঙ্গে মোটামুটি আলাপ হতো, দেখা হতো, কথা হতো। তো এই আর ওদের সিরিয়ালটা আমি খুব দেখতাম, তো সেখান থেকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, দিয়ে ও অ্যাকসেপ্ট করলো, দিয়ে আমাদের ওখান থেকে একটা কনভারসেশন শুরু হলো। মানে দেখলাম আর প্রেমে পড়ে গেলাম এরকম, এই আস্তে বন্ধুত্ব হতে 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 একটা সময় ঠিক করলাম যে এবার উই ক্যান গেট ম্যারিড, ব্যাস এই রকম। আরো একটা কথা বলে রাখি যে দিদি কিন্তু ক্যামেরার ওপারের মানুষ। হ্যাঁ, তো তোমার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়ে যাওয়াটা কিভাবে? আমার ইন্ডাস্ট্রিতে যুক্ত হয়ে যাওয়া, আমি তখন সদ্য মাধ্যমিক দিয়েছি, তারপরে আমি একটা আমাদের বায়োস্কোপ নামে খুব সম্ভবত এরকম একটা ইয়ে ছিল 2013 কি 14, আমার ঠিক এখন মনে পড়ছে না, ওরকম আমি একটা অ্যাক্টিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলাম, ঠিক আছে। সেখান থেকে আমাদের নানান জায়গায় অডিশনে পাঠানো হতো, তো ওখান থেকে আমি আকাশে অডিশন দিতে গেছিলাম, রুবির অফিসে। ওখান থেকে গিয়ে না সামাও আমার আমি শুটিংয়ে গেলাম, শুটিংয়ে গিয়ে না আমার মনে হলো যে পিছনের যে মানুষগুলো কাজ করে সেই মানুষগুলোর মানে সঙ্গে যদি আমি যুক্ত হয়ে কাজ করি তাহলে আরো বেশি ইন্টারেস্টিং, ওই ফিল্ডটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল, মানে ব্যাক অফ দ্য ক্যামেরা। তো ওখান থেকেই অবজারভার হিসেবে জয়েন করা, তারপরেই আস্তে আস্তে কস্টিউম ডিপার্টমেন্ট, থার্ড এডি, সেকেন্ড এডি, এভাবেই লম্বা, মানে একটার পর একটা মেগা, কখনো জি, কখনো স্টার, কখনো সুশান্ত দার হাউস। মোটামুটি আমাদেরও হয়ে গেল 10-11 বছর হয়ে গেল ইন্ডাস্ট্রি ঘোরা। তোমার অভ্রজিৎ দাকে ভালো লাগে কি, কে আপন কে পর অভিনয় দেখেই কি? না, আমার ওকে ভালো লেগেছিল তারও আগে, ঠিক জানো, লাভ স্টোরি দেখে। সেটা 2014-তে। সেটা কি টেলিভিশন দেখেই? টেলিভিশন। হ্যাঁ, টেলিভিশন দেখেই। তারপরে আমার মনে আছে এরকম নারায়ণীতেই একটা, মানে ও তখন নারায়ণীতে ওদের একদিনে হয়তো শুটিং ছিল, আমরাও ছিলাম মানে আমি বসে আছি, তখন ওকে আমি চিনিও না, ওটা দেখছি একটা সাদা পাঞ্জাবি আর একটা পাজামা পরে একটা সুন্দর ছেলে না পাস করলো, আমি তোমার ঘুরে তাকালাম, কে ছেলেটা? সেই ছেলেটাই যে এভাবে এভাবে হাজবেন্ড হয়ে যাবে। আচ্ছা, আমি তো দিদির দিকটা শুনলাম, তোমার দিকটা একটু বলো, যে যখন কথা শুরু হয় তোমাদের। হ্যাঁ, তোমার দিকটা কিরকম ছিল? না আমি তো কথা শুরু হলো, ওর সঙ্গে কথা বলে ভালো লেগেছিল আমার, আর আমার খুব ইন্টেলিজেন্ট মনে হয়েছিল। আর তখন আমার একটা এমনি তো একটা ব্যক্তিগত একটা ব্রেকআপ টেকআপ হয়েছিল, তো আমি অত ভেবেছিলাম একটা মেয়ে থাকবে, ঠিকঠাক মেয়ে, যে গুছিয়ে গুছিয়ে রাখবে আর কি আমাকে। আমি একটু অগোছালো ছিলাম তখন আরো বেশি। দেখলাম যে হ্যাঁ, মেয়েটা পাচ্ছে পাচ্ছে আর কি। এখন অবশ্য আমাকে ওকে বেশি গুছিয়ে রাখতে হয়, আমি ওকে গুছিয়ে রাখি, আমি অগোছালো হয়ে গেছি, আমি গোছানো হয়ে গেছে, এই হচ্ছে বিষয় আর কি, সেই রকম।
তো এই তারপর তো পরিবার জানানো হ্যাঁ। এবং বিয়ে, এবার সেটা মানে কতদিন সময় ছিল প্রেম পর্বের পর বিয়েটা কি খুব তাড়াতাড়ি হয়ে গেছিল? না প্রেম পর্ব আমাদের বন্ধুত্ব কত বছর? আমাদের বন্ধুত্ব আমি ওকে চিনি আজকে প্রায় 10 বছর, 2016 থেকে 26 চলছে এটা আমরা প্রেম যদি বলতে যাও আমরা 6 বছর প্রেম করেছি। 6 বছর। তারপরে বিয়ে করেছি। হ্যাঁ। বিয়ে করার 3 বছর হতে যাচ্ছে, মানে আপকামিং অ্যানিভার্সারি আসছে 3 বছর। আর বাড়িতে একটা ছোট্ট পুচকে আছে, আমরা তাকে একটু পরে দেখবো, তাকে এতক্ষণ এখানে রাখা যাবে না, না ও এতক্ষণ তো বসতে পারবে না, খুব ছোট। তো একটু বলো, আমি তোমার থেকে যেটা শুনছিলাম যে তোমার ক্যারিয়ারটা যখনই একটার পর ধারাবাহিক আসছে এবং ছোট ছোট চরিত্রগুলো আস্তে আস্তে দীর্ঘমেয়াদী হচ্ছে এবং জনপ্রিয়তাও পাচ্ছো, কিন্তু সেই জার্নিটা তো খুব একটা সহজ ছিল বলে আমারও মনে হয় না। কারণ তুমি যেটা বলছে যে একটা একেবারে আননোন হয়ে ইন্ডাস্ট্রিতে আসা এবং একটা হাইটের সমস্যা, একটা লুক, তুমি যেটা বলছো যে অনেকেই এই কাজটা করতে, তোমার আস্তে আস্তে ধাপে ধাপে যে প্রত্যেকটা অধ্যায় ক্রস করছো, সেইটা একটু বলো। কিরকম ভাবে হয়েছে জানো, মানে ধরো আমি তো স্টেজ করতাম, স্টেজের অভিনয় একটা মোটামুটি লোকজন পছন্দ করতেন, সুহাগ সেনের সঙ্গে ইয়েতে কাজ করতাম, তো সেই সূত্রে অনেকে চিনতেন, মানে স্টেজ পারফরমেন্স। এখানে কাজ করতে গিয়ে দেখলাম যে এখানে অনেকেই থিয়েটারে আমাকে চিনবে না বা ইয়েতে, এবার কোনো চরিত্র যখন বাছাই করা হতো, এবার আমাকে কোন চরিত্রে ভাববে, মানে এরকম তো মানুষ লম্বা কিভাবে ভাবা যাবে, কিন্তু সামহাও ওই সেটা ভালো পাঠ করে, কিন্তু সেটা কিন্তু ভালো পাঠ করে, একবার দেখতে পারিস। তখন পাঠের উপরও একটা ব্যাপার ছিল, কারণ তখন আরেকটা কথা বলতে চাইছি আমি, তখন ডিরেক্টরদের অনেক হাত ছিল কাস্টিংয়ে। এখন যেমন ডিরেক্টরদের হাত নেই, পুরোটাই চ্যানেল থেকে ঠিক করা হয় বা ইয়েতে, ডিরেক্টর নিজেরা বলতো যে একে নাও। আমি কেমন বলছি, এই যে বিষপ্রান্ত আমি রোলটা করলাম, ওই পথ প্রতিকূলতা, অনেক স্টার কাস্ট ছিল ওখানে, করার পরে সবাই খুব, ওটা কিন্তু হিরোর বন্ধু কিন্তু ছিলাম তখন, এবং সেটা এত সানি বলে এত চরিত্রটা হিট করলো। তাই হোক, আমার মনে আছে বিষপ্রান্ত শেষ হয়েছে, আমরা একটা পরে জয়েন করেছিলাম, সিরিয়ালটার পরের দিকতে পৌঁছলাম। আমি নিউ থিয়েটার স্টুডিওতে আমি চেকটা নিয়ে যাচ্ছি, আর শান্তিতে রাখলো প্রদীক হয়, শান্তিতে আমার শান্তিলালদা কো-অ্যাক্টর ছিল। হ্যাঁ বল, এই চিরিস, হ্যাঁ এরা দেবাংশু সেন করতো, সবাই শার্ট পরে। দেবাংশু তো এখন নেই, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিরেক্টর দেবাংশু সেন। একটা সিরিয়াল করছে জানিস তো, ধূপছায়া বলে, সপ্তাহে 3 দিন হবে, 1 ঘন্টা করে, ইটিভিতে করবি? হ্যাঁ কেন করবো না, চরিত্রটা পাবি তো, এই কথাই বলছিলাম। দেবাংশু তো নিজে খুব শর্ট হাইট, তাকে আমাদের তাকিয়েছে, আমার ও অনেকক্ষণ দেখছে আমার। হ্যাঁ এটা হচ্ছে গডফাদার সিনেমাটা দেখেছিস? হ্যাঁ, ওখানে মাইকেলের চরিত্র অ্যাল প্যাচিনো বলছিল ওই চরিত্রটা করতে হবে। আমি তো হ্যাঁ আমি, অ্যাল প্যাচিনো শর্ট হয়, বললো দেখি তোমাকে দিয়ে একটা, তখন পাইলট হতো, পাইলট করে পাঠানো হতো চ্যানেলে পাঠানো হলো, সিলেক্ট হয়ে গেল। ডিরেক্টর বললো তাহলে ঠিকই বলেছিলাম, দেবাংশুদা ঠিকই চয়েস ছিল। এইটা যদি এখন হতো আমি হয়তো সিলেক্ট হতাম, মানে এই সিস্টেমটা ডিরেক্টর হয়তো আমাকে চাইছে, কিন্তু লুক ওয়াইজ হয়তো আমাকে অতটা যাচ্ছে না চ্যানেলের বা ইয়েতে। এখন হয়তো ব্যাপারটা সরগর হয়ে গেছে, এখন সেরকম চরিত্রই আমাকে বাঁচে যেখানে একটা এরকম চেহারা লাগবে বা বাঁচিয়ে এরকম চরিত্র হয়ে থাকে, এইভাবেই হয়েছে। হ্যাঁ কঠিন তো, মারাত্মক কঠিন ছিল, মানে অনেক, আমি জীবনে কোনো অডিশনের চান্স পাইনি, কোনোদিন কোনো অডিশনের চান্স পাইনি, যাইও নি চান্স। আমার নিজের মধ্যে একটুখানি, আমি জানি না, পেতাম না, ওকে দিত না। অডিশন দিয়েছো তো? হ্যাঁ, সেটা কি রিজেকশন এসছে? হ্যাঁ কি রিজেকশন এসছে? রিজেকশন, কোনোদিন অডিশন, আমি ওই কাজ দেখে আরেকজন বললো, আর আমি কোনোদিন কোনো কাজকে না করিনি। এই যে তুমি যেটা বলছো না, কাজকে না করিনি, মানে আমার এরকম হচ্ছে, একটাতে খুব ইম্পর্টেন্ট চরিত্র কাজ করেছি, তারপরে তো আমাকে সেই ধরনের চরিত্র করতে হবে, কিন্তু আমি দেখি তার থেকেও কম ইম্পর্টেন্ট চরিত্র যখন পেয়েছি আমি কিন্তু কাজটা করেছি। ওই জন্য টাচুন আমার কাজের ফ্লোটা কোনোদিন থামেনি না, আমাকে গ্যাপটা হয়নি। ওই জন্য আমি সবাইকে এটাই বলবো আর কি, আর যদি কিংকর করলো একটা বড় স্টেজ, এবার আমি বললাম আমি এরকম রোল ছাড়া করবো না, হয়তো আমি পরের যে চরিত্র পেলাম সেখানে হয়তো সেরকম ব্যাপারটা নেই, বাট আই উইল ডু দ্য ওয়ার্ক। ওইটা আমার মনের মধ্যে ছিল, কাজটা কন্টিনিউয়াসলি কাজটা করে যেতে হবে।
সেইটা একটা সুবিধা হয়েছে। আমাদের অনেক রোল অনেকে রিজেক্ট করেছে, করবো না, একদিনের পার্ট, দুদিনের পার্ট, বাইরের পার্ট, আমি সেই পার্ট করেছি। শর্ট ফিল্ম করতে গেছি বা কোনো সিনেমা করতে গেছি, 2 দিনের পার্ট, 1 দিনের রোলটা কেউ তুই করবি, হ্যাঁ করবো। এ থেকে পরিচিতি বেড়েছে, লোকে 2 দিনের পার্ট বাহ, ভরসা বেড়েছে, সেখান থেকে কাজ এসছে। কিন্তু এই যে তুমি যেটা বলছো যে প্রত্যেকটা চরিত্র তো সবসময় যে সব চরিত্র জনপ্রিয়তা পাচ্ছে এমন নয়, ছোট ছোট চরিত্রগুলো অনেক সময় থাকে এবং তার গুরুত্বটাও অনেক, সেটা অভিনেতা নিজে গুণে হয়। কিন্তু এই যে সুযোগ আসাটা এখন সেটা কতটা বদলেছে, বা এখন তুমি কাজ করার পরিসরটা তোমার কি মনে হয় যে পরিবর্তনটা কতটা এসছে? সুযোগ আমি জানি না এখন কি হবে, কিন্তু সুযোগ খুব কম। মানে আমার এই চোখের সামনে আমি দেখেছি আমার থেকেও ট্যালেন্টেড কিছু ছেলে পেলে ঘুরে বেড়াচ্ছে, ভালো অভিনয় করে, কিন্তু কোনোভাবেই চ্যানেল অ্যাপ্রুভ করছে না। কেন করছে না আমি জানি না, মানে এই পদ্ধতিটা আমিও জানি না। আমাকে দাদা কি করে চ্যানেল অ্যাপ্রুভ করে বলো, আমি বললাম এটা আমি বলতে পারবো না, ট্রাই করে যেতে হবে। এখানে তাও এখন আমি একটা বলবো, সুযোগ মানে নিউ কামারদের অডিশন এখন বেড়ে গেছে প্রচুর। হিরো হিরোইনদের জন্য সিলেকশন আছে, কিন্তু এই যে সাইড ক্যারেক্টারদের পাওয়াটা খুব চাপের, আমার মনে হয় খুব চাপের। কারণ তুমি যদি একটা ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি এরকম ব্যাপার হয়ে গেছে। ছেলের বাড়ি হওয়া মানে অনেকদিন ট্র্যাক থাকে, মেয়ের বাড়ি একটু কম থাকে। এই ছেলের বাড়ি হওয়াতে সেই সব চরিত্রগুলোই এরা নেয় যারা অলরেডি ওয়েল এস্টাবলিশড বা নতুন চেনামুখ। ওই চেনামুখ তুমি একদিনে হতে পারবে না। আমার না সেই জায়গাটা ওরা যদি ওদেরকে অ্যাচিভ করতে হবে, তবে টাফ সিচুয়েশন, ভেরি টাফ। তুমি নিজে পাবো না কটা সিরিয়াল ছিল, কটা সিরিয়াল চলছে, কতগুলো এখন যায় না। এখন নতুন ইয়েতে আরো উদ্যমে, এই তো লীনাদির হাউসটা বোধহয় উঠেই গেল, কতগুলো সিরিয়াল বন্ধ হয়ে গেল। তুমি ভাবো না এরকম ভাবে সিরিয়াল যদি নিয়ে না থাকে, সুযোগ চলে আসে, কঠিন। কিন্তু আশার ছাড়লে হবে না, এইটা লেগে থাকতে হবে। আমি একটু দিদিকে জিজ্ঞেস করি, এই যে বাড়ির পরিস্থিতিটা আমি জিজ্ঞেস করি, যে সংসার করা এবং একটা কাজ, একটা ধারাবাহিকের পর আমরা অভিনেতাদের ক্ষেত্রে যেটা থাকে যে একটা অপেক্ষা, আবার সহজেই চলে আসে, আবার অনেকটা দিন অপেক্ষাও করতে হয়। তো সেই সময়টা দাদাকে কতটা চিন্তিত দেখো, এবং তোমার কি মনে হয় যে ঠিক আছে হয়ে যাবে, ওই একটা ভরসার জায়গা? আমি ওকে টেনশন তো একদম নিতে দেখি না, কারণ ওর আমাদের তো ওর প্রতি বিশ্বাস আছে, ওর আরো নিজের প্রতি বিশ্বাস আছে। হ্যাঁ হবে, ঠিক আছে, আজকে নেই কালকে, কাল পরশু হবে, আজকাল হবে না। এটা তো আগে টেনশনটা ছিল না, এখন টেনশনটা একটু ভয়। বাচ্চাটা না আছে টেনশন নেই, তুমি বলছো হয়তো দেখাই না আমি টেনশনটা, কিন্তু এখন যেহেতু একটা আমাদের একটা সংসারে একটা সদস্য এসছে আদি, হ্যাঁ ওটার এখন মনে হয় কন্টিনিউসলি কাজ করে যেতে হবে। হ্যাঁ কাজ তো করতে হবে, কিন্তু ওই কাজ না থাকলে যে হ্যাবক টেনশনে পড়ে গেলাম বা ডিপ্রেশন চলে গেলাম, না সেটা না। আমরা নিজেদের মতন থাকি, নিজেদের মতন সময় কাটাই। ওই যে আমি তোমাকে বললাম না, ধরো আমি কোথাও 10 টাকা পাই, ঠিক আছে, এবারে 10 টাকা পাই, এবার আমি যখন সিরিয়াল শেষ হলো, বললো আমাদের এখানে কিন্তু আমাদের 7 থেকে 8 টাকার বেশি দিতে পারবো। সেখানে অনেকেই কিন্তু 10 থেকে 8 করবে না, আমি কিন্তু হ্যাঁ বলবো। এতে কি হলো, আমার অ্যাক্সেসটা বেড়ে গেল। আমি আবার পরে যখন সুযোগ পাবো, আমি অন্য জায়গায় 10-এর কাজ করতে পারবো, কি 5-এর কাজ করতে পারবো, কি 3 বলছি আর কি, মানে একটা সংখ্যা দিয়ে বললাম আর। তো ওটা ওই ফ্লেক্স, ওটা নিজেকে একটু হিসেব নিকেশ করতে হবে আর। মানে আমি একটা এতগুলো টাকা নিয়ে মাসে 5 দিন কাজ করলাম না, আমি তার টাকা কমিয়ে মাসে 25 দিন কাজ করলাম, কোনটা বেটার? আমি এতগুলো টাকা নিয়ে হতে আমি এত টাকা পার ডে পাচ্ছি, এত টাকা পার ডে পাচ্ছি, মানে আমার ব্যাপার। তুমি তোমার জন্য বাজেট বরাদ্দ করা আছে, কিন্তু এটা মেনে নিতে হবে। ধরো তোমার জন্য বাজেট হচ্ছে 20,000 টাকা, মাসে 20,000 টাকা তোমাকে দেবে, হ্যাঁ, সেটা তুমি 2 দিন কাজ করলে 10,000 টাকা করে নাও, তা 2 দিন তোমাকে কাজ করাবে। আর যদি 2,000 টাকা করে নাও, তাহলে তোমাকে 10 দিন কাজ করাবে, বরং ডেট বাড়তেও পারে, 20,000 টাকা বাড়তেও পারে, তখন ওদের বিষয়টা বাড়তে পারে। তখন বাজেট ফিক্স করা আছে তোমার জন্য একটা। এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকে বাজেটটা এতটা বাড়িয়ে ফেলে নিজেদের বিষয়টা, দোষও দিয়ে লাভ নেই, কারণ বহুদিন ধরে কাজ করছে, তারা সেটা যোগ্য সেই টাকাটা পাওয়ার, কিন্তু সেটা দেওয়াটা মনে হয় না এখন আর হয়।
তুমি তো 24টা বছর কাটিয়ে ফেলেছো, সেক্ষেত্রে মনে হয় যে যথেষ্ট পারিশ্রমিক যেটা তোমার প্রাপ্য সেইটা তোমার আসে? না, আমি তোমার ছোট্ট এক্সাম্পল বলছি। আমরা যখন শুটিং করতাম তখন চ্যানেলের টিআরপি কিরকম আসতো, 15, 16, 11, 12, 13। এখন কত আসে? 5, 6, 4। তার মার্কেটটা বুঝতে পেরেছো কিরকম জায়গায় গেছে? লোকে তো বাজেট কমিয়ে আনছে, তো প্রজেক্ট বাজেট, এপিসোড বাজেট কমে যাচ্ছে, সেখানে তুমি কি করে সেটা ইয়ে করবে? আমাদের আগে মানে টিআরপি ছিল হাইস্ট 15, মানে 15, 16 এরকমও টিআরপি দেখেছি। মানে আমরা তখন 20-র মধ্যে কাউন্ট করতাম, 10 থেকে 20-র মধ্যে, 11, 12, 13। আর এখন আস্তে আস্তে 10-এর নিচ থেকে আমরা কাউন্ট করতে শুরু করেছি টিআরপি হাই। আমি তো বলবো যে এই সমস্ত ক্ষেত্রে চিন্তা না করে যদি কম রেমুনারেশন পাও অ্যাকসেপ্ট করা উচিত, বরং কাজের সংখ্যা বাড়িয়ে দেওয়া উচিত। মানে তুমি একটা কাজের জায়গায় 2টো কাজ করো, তাহলে কি হলো, তোমার কর্পাস, অ্যামাউন্ট অফ কর্পাসটা উইল বি অ্যাডজাস্টেড। ধারাবাহিকের সংখ্যা যে সে অর্থে খুব বাড়ছে সেটাও কিন্তু নয়, এবং আরো সময়টা যে 2.5 মাস 3 মাস একটা ধারাবাহিক শেষ হয়ে যায়। আমার তো রেকর্ড ছিল, মানে আমি ম্যাক্সিমাম যে সিরিয়াল, অনুরাগের ছোঁয়া, কি আপন কি পর, একটা 4.5 বছর, একটা 5 বছর, একটা 3.5 বছর, ওদিকে ঠিক যেমন লাভ সিরিজ অনেকগুলো বছর, যে কটা করেছি হঠাৎ দেখছি যে খুব তাড়াতাড়ি গুটিয়ে যাচ্ছে। এটাই তো 1 বছর দিয়ে বন্ধ হয়ে গেল। মানে 1 বছরটা ম্যাক্সিমাম টাইম দেখতে পাচ্ছি, মানে সব সিরিয়ালের ক্ষেত্রে না, কিন্তু 6 মাসের মধ্যে গুটিয়ে যাচ্ছে। তাহলে তুমি কি করে সেটা কি করবে? প্রডিউসার লাভ করবে কোথায়, ইনভেস্ট করবে কোথায়, তোমার টাকা দেবে কোথায়? ভয় পাচ্ছে কম টাকা দিয়ে যারা আর্টিস্ট পাবো, আমার এই বাজেট, যারা কাজ করবে। একটা কথা বলো, এই যে চরিত্রের কথা আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম, যখন একটা চরিত্র 5 বছর চলতে থাকে, তুমি যেটা বললে যে 1টা বা 2টো হাউসে কাজ করার কথা, সে অর্থে তো তুমি সময় পাও কি যে 2টো চ্যানেলে একসঙ্গে কাজ করার, বা 2টো চিরকাল ম্যাক্সিমাম সময় কিন্তু আমি 2টো জায়গায় কাজ করেছি, ম্যাক্সিমাম সময় এটা হয়েছে, খুব কম। মানে এই চিরদিনই তুমি করতে করতেও আমি 2টো জায়গায়, মানে চিরদিনই করেছি, আবার ওদিকে 2 শালিক করেছি, 2 শালিক বন্ধ করেছি, বুলেট সরোজিনী করেছি। এটা ওই ভাগাভাগি খাটাখাটনিটা একটু বেশি পড়তো আর কি, সেটা করতে হতো। ওই যে বললাম খাটনিটা বাড়িয়ে দিচ্ছি একটা সদস্যের জন্য, কিন্তু করা যায়। কিন্তু হ্যাঁ, সেটা নেওয়ার মতো টেরাসিলি থাকতে হবে। অনেকে টেনশনে পড়ে যায়, বাবা কি হবে, দেরি হয়ে গেল, যদি না ছাড়ে কি হবে, যেতে হবে। ও যখন তুমি অনুযায়ী কাজ করতে যাবে তাকে বডি সারেন্ডার করে দেবে, আমার এই অবস্থা, আমাকে এই বিষয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। ও যদি তোমাকে প্রয়োজন হয় তাহলে তুমি কাজ করতে পারবে। হ্যাঁ, আমার এই অবস্থা, আমি কি করবো বল, তোমার মনে হয়? কারণ আমি ধরো আজকে এখানে কাজ করছি, ধরো আমার চিরদিন এটা চলছে, এবার আমাকে ফোন এসছে, একটা চরিত্র আছে, ভালো চরিত্র, আমার দেখো এই লাগছে, এই অবস্থা, এর মধ্যে তুমি পারবে অ্যাডজাস্ট করে নিতে? আমি কিন্তু করতে চাই কাজটা। ও আচ্ছা, দেখছি, দাঁড়া, যদি ব্যাক করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাক করে, কারণ আমি ভালো করে জানি একটা সিরিয়ালে মোটামুটি কিঙ্কর চরিত্র। এখানে একটা মজার বিষয় হচ্ছে, চিরদিনই তুমি যে আমারে কিন্তু আর্টিস্ট সংখ্যা খুব কম, হাতে গুনে 5 থেকে 6খানা আর্টিস্ট, মেন আর্টিস্ট। কিন্তু অন্যান্য মেগা সিরিয়ালে দেখবে ড্রয়িং রুমে ডান্স হচ্ছে 13 জন, 14 জন, 15 জন, 16 জন। এখানে চাপটা ছিল বেশি, ডেটের চাপটা ছিল বেশি। অন্যান্য সিরিয়ালে কিন্তু এতটা চাপ থাকে না, তোমাকে খুব বেশি হলে 12 দিন, 13 দিন, 14 দিন ম্যাক্সিমাম লাগবে, তার বেশি বাজেটে ওরা পারমিট করে না। এদিকে জিজ্ঞেস করি যে স্ট্রাগলের সময়টা তো তুমি দেখেইছো, সে অর্থে বলতে গেলে কিছুটা দেখেছি। তুমি কিরকম দেখেছো সেই সময়টা? সেই সময় না, ও স্ট্রাগল বলতে, আমি যখন থেকে দেখেছি না, ওকে আমি কাজ করতেই দেখেছি, এস্টাবলিশড হয়ে গেছে, তখন ও অলরেডি। ও স্ট্রাগলটা আমার ওটা দেখেনি, স্ট্রাগলটা আমি দেখিনি। হ্যাঁ, কিছু সময় সব মানুষের জীবনেই আপস এন্ড ডাউনস হয়, হ্যাঁ, সেগুলো মোকাবিলা আমরা। আমি কিন্তু আমি বলছি, আমি এখনো মেট্রোতে ট্রাভেল করি, মাঝে মধ্যে আমি অটো লাইনে দাঁড়াই, কারণ আমি ওই জায়গাটা মনে করে সবসময় রাখি যে যদি আমার কোনোদিন কোনো খারাপ সময় আসে বা না আসে, আমি যেন ওই জায়গাটা মেনটেন করতে পারি, আমাদের অসুবিধা না হয়। আমি একটু ভিড়ে দাঁড়িয়ে যাই, অনেকে চিনতে পারে আমাকে অনেকে বলে, তুই মেট্রোতে যাচ্ছিস, লোকজন দেখবে না, দেখার জন্যই তো অভিনয় করি, না দেখলে আর কি আমাকে অভিনয় করে কি লাভ, গেলেই মুখ ঢেকে ফেকে বসে আছি, কি লাভ?
লোকে দেখার জন্যই তো তুমি কেন, একটি শাহরুখ খানকে বলেছিল যে আপনি যে বেরোন ডিসগাইজ নিয়ে বেরোন, বলে না কেন ডিসগাইজ নিয়ে বেরোবো, লোকে দেখে সেটা আমি চাই ন্যাচারালি। আমার না সত্যি কোনো অসুবিধা হয় না। কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, দাদা আপনি সিরিয়াল করুন, হ্যাঁ এই প্রথম যেরকম বলতো এখনো বলে আপনাকে দেখলাম দাদা, কোনটা যেন মনে করছে না, আমার বউ দেখে, আমি জানি উনিও দেখেন কিন্তু বলবেন 1 মিনিট দাদা ফোন করছে, দেখো দাদাকে দেখেছো চিরদিন তুমি যেমন, আমি মনে বললাম যে এইতে বললেন আপনি আমার সিরিয়াল দেখেন না, ও ভুলে গেছিলাম দাদা ছবি না দাদা, ভালো লাগে। হ্যাঁ প্রচুর, মানে পাওনার শেষ নেই, ভালোবাসা প্রচুর পাওয়া। এই যে 24 বছর কেটে গেছে, আমি যদি জিজ্ঞেস করি যে যদি পেছনে ফিরে তাকাতে চাও, তুমি যেটা বললে যে হাইট একটা অ্যাডভান্টেজ হয় একটা ডিসঅ্যাডভান্টেজ হয়, তোমার ক্ষেত্রে কি ডিসঅ্যাডভান্টেজটাই বেশি ছিল? আমার ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ ছিল, অ্যাটলিস্ট আমাকে সেটা মনে করানো হয়েছিল, তারপরে বুঝলাম যে না এটা অ্যাডভান্টেজ। কি হয় যখন তুমি দেখতে হবে যে আমার পাশে একদম দাঁড়িয়ে আছে, ফোকাসটা এরকম, এটা আমার স্টেজে আমাকে সোহাগ দিয়ে বলেছিল, তুমি স্টেজে তুই জানিস না কি সুন্দর লাগে দেখতে, তোকে তো হ্যাঁ তোকে দৃষ্টিটা ন্যাচারালি, একটা 6 ফুটের লম্বা লোক যদি হাইটে কথা বলে তোমার চোখ তো এদিকেই যাবে, আর একজন যদি সেই অনুযায়ী হাইট কম থাকে, যেটাকে বলা হচ্ছিল আমার ডিসঅ্যাডভান্টেজ, তাই তো আমার তখন আর কোনো কমপ্লেক্স কাজ, একটা হয় না কমপ্লেক্স কাজ করে যায়, বডি শেভিং বলতে, আর রোগাও ছিলাম প্রচন্ড খুব, কিন্তু অসুবিধা হয়নি। আর আমার তো মনে হয় হ্যাঁ আমি একটু অতিরিক্তই লম্বা, 6 ফুট 3 একটু বাড়াবাড়ি, অতিরিক্ত লম্বা, 5, 11, 9, 6 ফুটের জন্য ঠিক ছিল, 2-3 ইঞ্চির বেশি হয়ে গেছে, ওইটা ম্যানেজ করছি। বলছি না, আরে বলবো না সবাই, আমি মানে এত লম্বা কি করে হলি, এই প্রশ্নের উত্তরটা আমি কি করে দেবো, আমি বললাম তুমি ইয়েতে করো, আমার ঠাকুরকে জিজ্ঞেস করতে হবে। হিরো হওয়ার মনোভাব ছিল? হ্যাঁ প্রধান চরিত্র করার খুব ইচ্ছে ছিল এবং আমি হয়েও ছিলাম, মানে সিরিয়ালে আমি যেমন তোমায় বললাম এই ধূপছায়ার প্রধান চরিত্র, হিরোই বলতে পারো, দত্তা বলে একটা সিরিয়ালে নরেনের চরিত্র করেছিলাম, তারপরে দেবদাস বন্দ্যোপাধ্যায় আমাকে নিয়ে ছবি করেছিলেন, দুর্ভাগ্যক্রমে ছবি রিলিজ হয়নি, সেখানে আমি প্রধান চরিত্রে কাজ করেছিলাম, হিরোর কমার্শিয়াল ছবি। এমন অদ্ভুত ব্যাপার তোমায় বলছি, এরকম 2 পৃথিবী বলে একটা সিরিয়াল করতাম, সেখানে খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার ছিল, এই কিঙ্কর ওটা বলতো বিবেক চৌধুরী বলে চরিত্র ছিল, ওই চরিত্রটা হচ্ছে ওখানে হিরো কিন্তু ভাই, আমি হচ্ছে দাদা পলিটিশিয়ান, কিন্তু মারদাঙ্গা করা পলিটিশিয়ান, কাউকে মানি না, ইয়েকে ভাইয়ের জন্য অন্ধ, ভাই কিছু তাকে গিয়ে দুমদাম মেরে দেওয়ার চরিত্রটা এতটাই পপুলারিটি পেয়ে গেল যে হিরো হিরোইনকে ওভারশ্যাডো চরিত্রটা চলে গেল, আর বিবেক চৌধুরীকে নিয়েই গল্পটা পড়ে হচ্ছে, এরকম ভাবে প্রধান চরিত্র পেয়েছি আমি, সেই অর্থে এরকম পেয়েছি। তো সব জায়গায় স্কোপ থাকে না, কিন্তু যেখানে স্কোপ থাকে সেখানে করার চেষ্টা করেছি। সিনেমাতে আরো সুযোগ পাওয়া উচিত ছিল, এটা কখনো মনে হয়? হ্যাঁ সিনেমায় সুযোগ ছিল, আমার মনে হয় সবকিছু তো একসঙ্গে পাওয়া যায় না, তবে আমি সিনেমাটাই করতে চেয়েছিলাম, তবে এখনো করতে চাই আর কি। চেঙ্গিস বলে একটা সিনেমা করলাম, আমি অনেক ছবি করেছি, প্রচুর টুকটুক করে 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 ছবি করেছি, কস কানেকশন 1, 2 অনেকগুলো ছবি করেছি, সবটা পার্শ্ব চরিত্র। চেঙ্গিসের চরিত্রটা খুব ইম্পর্টেন্ট, ভালো চরিত্র ছিল এবং সেই চরিত্রটা খুব অ্যাক্লেমড হয়েছে, কিন্তু ছবিটি সেভাবে চলেনি, ছবিতে ডাকলে হ্যাঁ আমার মনে হয় সুযোগটা একটু কমই গেছে আর কেন, এটাই জিজ্ঞেস করছিলাম তোমায় যে সিনেমার ডাকটা এত কম পাও কেন? কি জানি, আমার তো সবই লেটে শুরু, আমার মানে এই যে লোকে পরিচিতি এসছে সেটা অনেক পরে, কাজ করার অনেক বছর পরে লোকে চিনতে শুরু করেছে, অনেক বছর পরে বিয়ে করলাম, তারপর অনেক বছর মানে ইয়েতে লেট, আমার মনে হয় আসবে সুযোগ, সবটাই সময় এলে, ওই তো বললাম তো হয়তো আমার অনুযায়ী চেহারা, আমার অনুযায়ী সেরকম কোনো ডিরেক্টর ভাবতে পারেননি হয়তো আমাকে নিয়ে, সেই জন্য হয়তো হিরো হয়ে মানে হওয়া হয়নি, বা সেই অর্থেও তত সিনেমায় ডাকেনি। আর তাছাড়া সিনেমার বাজার তো তুমি বোঝোই এখন কিরকম হয়েছে, তখন অনেকে ছবি করতেন, কোনো ভালো চরিত্র হলে আমাকে ডাকতেন, ছোট হোক যাই হোক, এখন সিনেমার সংখ্যা অনেক কমে গেছে, আশা করি এখন আরো সিনেমা যদি বাড়বে। এই যে তোমার মতো চরিত্র নেই, এই কথাটা কতবার শুনতে হয়েছে? অনেকবার আমি একজনকে জিজ্ঞেস করি, না ডিরেক্টরের নাম বলবো না, আমি বললাম আচ্ছা এই চরিত্র তো আমি করতে পারতাম, না তুই তো বক্স নোস, বক্স হলে কি করতে হয়,
ওটা কি করতে লোকে হয়ে যায়, হতে তুইও দেখবি একদিন বক্সটা কি, তাহলে তো তুমি যদি আমাকে সুযোগই না দাও তাহলে আমি কি করে দেখাবো আমি পারি। ওই জন্য আমি চেষ্টা করি আমার যে কোনো নিউ কামার যারা আমাকে ফোন করে বা কথা বলে বা শুটিংয়ে দেখা করতে অনেকে আসে, আমি তাদেরকে অনেক ভালো অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করি। তারা আমাকে এই বিষয়ে মানে তাদেরকে ইন্সপায়ার করার চেষ্টা করি যে ইউ ক্যান ডু ইট। আমাকে বলার কেউ ছিল না, অভিনয় করতে গেলে আমি হেল্প করার চেষ্টা করি যদি তারা নিতে চায় আর কি, ম্যাক্সিমামই বলে। আমার সময় ছিল না, আমাকে ঠেকে 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 শিখতে হয়েছে বড়দের দেখে দেখে। কোনো চরিত্র থেকে বাদ পড়েছো যেটা খুব আঘাত পেয়েছো? হ্যাঁ, এরকম তো প্রচুর হয়েছে, মানে উত্তেজনায় চূড়ান্ত। ছবিতে পাঠ করছি, একটা দারুণ চরিত্র মনে আছে, প্রথম অঞ্জন দত্তের বউ ব্যারাক্সে একটা দারুণ চরিত্র পেয়েছিলাম, সেটা পরে ভিক্টর ব্যানার্জি না অন্য কেউ পাঠ, মানে আরেকজন মনে পড়ছে না কি করেছে, কি আনন্দ। তারপর দেখলাম ছবিতে আমি লাস্ট মোমেন্টে বাদ। আরেকটা ছবিতে তো আমি মানে 6 মাস কোথাও কাজ করলাম না, দাড়ি বাড়িয়ে নিলাম, প্রধান চরিত্র, ওদিকে আবির আছে, শাশ্বদা আছে, আবির ছিল না, শাশ্বদা আছে, আর একজন ছিল, দারুণ গল্প। খুব সম্ভবত ঋতুদার ভাই ডিরেক্টর ছিল। 6 মাস ধরে বাড়িতে যাতায়াত, স্ক্রিপ্ট পড়া, আমি প্রচন্ড এক্সাইটেড। তারপরে একদিন জানানো যায় না, প্রডিউসার বলছে বক্স কাউকে দিতে হবে। আমি জানি না এই বাক্স বিষয়টা, আমি এখনো জানি না। তারপর আবির করে বক্স, আমার মনে হয় যে হুইজ সেলেবল, মানে আমি যদি একটা প্রোডাক্ট বানাই, যখন বিক্রি করতে যাবে দিস ফেস ইজ সেলেবল, আমি হয়তো এখনো সেলেবল হতে পারিনি, সেটার জন্য সেই অর্থে তারা বক্স, যাকে দেখে ছবি কিনবে লোকে। কিন্তু আমার মনে হয় এখন কনসেপ্ট পাল্টে যাচ্ছে আস্তে আস্তে, কারণ সেলেবল ফেস কত প্রফিট আনতে পারছে। তুমি আজকে একটা মানে কথা বলছো, অমিত শাহর মতো অ্যাক্টরের কথা ভাবো, ট্রিমেন্ডাস অ্যাক্টর। আমি ওকে বিয়েতে আমি আরো কাজ করেছি তো, প্রথম থেকে একসঙ্গে কাজ করেছি। ও ট্রিমেন্ডাস মার্ভেলাস অ্যাক্টর। সেই ছেলেটা এখন অধরের ভেলা, এখন ওকে নিয়ে এক্সপেরিমেন্ট করছে, একটা জোয়ার তো আসছে কাজটা। আচ্ছা, এই পর্দার মানুষটা বাড়িতে কেমন? দাদা কতটা সংসারী? আমার থেকে বেশি সংসারী। মানে ও হচ্ছে বাড়িতে কখনো কখনো মিলিটারি ম্যান হয়ে যায়, সবকিছু টাইম 5 মিনিট এদিক না হয়, এই টাইমে ঘুমাতে হবে, এই টাইমে। আমার ডিসিপ্লিনটা ভালো লাগে, আমার ডিসিপ্লিনটা কারণ কিছুই না, আদি আসার পরে আরো বেশি ডিসিপ্লিন হয়ে গেছে, মানে 10টার মধ্যে বেসিক্যালি দেখো, আমরা বিয়ের আগে পুরো বাউন্ডুলে ছিলাম, ঠিক আছে? আমরা সারা রাত ধরে সিনেমা দেখছি, ঘুমোতে যাচ্ছি ভোর 5টায়, লকডাউনের সময়, তখন 3টের সময়, যেরকম সবারই সবাই এরকম করেছে, এরকম বাউন্ডুলে একটা লাইফ ছিল। তারপরে বিয়ের পরে তারপরে বিয়ে হলো, বিয়ে হওয়ার পর রিয়েলাইজ করলাম আচ্ছা বিয়ে হয়ে গেছে, এবার একটু সংসার করতে হবে। তারপরে আস্তে আস্তে টাইম বাঁধা শুরু করলাম। আচ্ছা এই টাইমে আদি আসার পর তো পুরো, এখন আদির সকালে স্কুল আছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে গেছে, আমি উঠে জামা পরিয়ে দিচ্ছি, প্যান্ট পরিয়ে দিচ্ছি, নিজে সে হচ্ছে, ওটা একটা কোনো লাগে না, মানে সিস্টেমের মধ্যে হয়ে গেছে এখন আমার। মানে রাত্রিবেলা তো খুব কম, 2 বা 11টা 11:30 অবধি জেগে থাকা হয়, খুব কম। আর আদির একটা অদ্ভুত নিয়ম হচ্ছে, ও রাত্রে আমি যেখানেই চলে যাই না কেন ওকে নিয়ে, ও রাত্রে বাবাকে ছাড়া ঘুমোবে না। ওটা ডে 1 থেকে, মানে স্টিল এখনো। অব্র যদি শুটিং থেকেও দেরি করে আসে, আদি জাস্ট জেগে থাকে, মানে ওকে ঘুম পাড়ানোই যায় না। তো বাবার জন্য ওটা ওর বাবার একটা কানেকশন। বাবা হওয়ার পর নিজের কতটা পরিবর্তন লক্ষ্য করেছো? অনেক পরিবর্তন। সারাক্ষণ ও কিভাবে ভালো থাকবে, কিভাবে ওকে নিয়ে পড়াশোনাটা, কিভাবে পড়াশোনা তো কিছু না, খেলার ওকে কি করে ওর সঙ্গে আরো টাইম কাটানো যায়, কারণ আমি শুটিং এ থেকে টাইম কাটাতে পারি না। ওর সঙ্গে খেলা বা ওকে নিয়ে চিন্তা করা, ওর অ্যাক্টিভিটিস গুলো দেখা, এবং ওর অনুযায়ী ওর খিদে পেয়েছে বুঝতে পারছি, নিজে খাবার দুধ গরম করা, রাত্রিবেলা জেগে থাকা, মাঝে মধ্যে অনেক সময় উঠে না, এখানে আমি বলছি, মানে এটা আমাকে কোনোদিনও রাত জাগতে হয়নি আদির জন্য। আদি, হ্যাঁ, তার মানে এটা নয় যে আদি রাত জাগায়নি বা আদি রাত মাঝরাতে উঠে দুধ চায়নি, ওটা সব সময় আমি দেখেছি। ওর মানে হট করে ঘুম ভেঙেছে, দেখলাম অব্র দুধ বলছে, মানে আদিকে দিতে হবে আর কি।
ওগুলো আছে। এটাও খুব মানে খুব কেয়ারিং আদির দিক থেকে, মানে বাড়িতে পুরো অন্য মানুষ। হ্যাঁ, কিঙ্করের মতন কিছুটা ডিসিপ্লিন অভিজিৎ চক্রবর্তীর মধ্যে আছে, কিন্তু তবুও কিঙ্কর তো ফ্যামিলি ম্যান খুব একটা ছিল না, কিন্তু অভিজিৎ চক্রবর্তী পুরো ফ্যামিলি ম্যান, পুরো ফ্যামিলি। ছেলেকে নিয়ে চিন্তা হয় যে তার ভবিষ্যৎ, এবং তুমি যে ইন্ডাস্ট্রিতে রয়েছো সেখানে একটা আনসার্টেনিটিতে মানে ভর্তি একটা জায়গা, মানে অনিশ্চয়তার জীবন, সেখানে নিয়ে কতটা তুমি চিন্তিত? চিন্তিত তো বটেই, চিন্তিত বটেই, কারণ আমি তো কোনোদিন ভাবিনি যে আমি বিয়ে করব। সে অনেক করবো, তোমাদের আরো একটা বড় 4টে এপিসোড হয়ে যাবে। একটু ছোট করে বলো, কেন ভাবনি যে বিয়ে করবো? আমার এই সম্পর্কের উপর একটা বিতৃষ্ণা চলে এসেছিল, তো ওই জন্য সঞ্চয় কিছু করিনি আর, যা ছিল এরম ছিল। কিন্তু যখন ভাবলাম বিয়ে, লেটে সঞ্চয় করা শুরু করেছি। কিন্তু আমার মনে হয় না আদির এখন যেভাবে আমরা জীবনযাপন, তুমি নিশ্চয়ই বুঝতে পারো, খুব সিম্পল লাইফ লিড করি, ও আতিশয্য খুব কম। অনেকেই বলে কি রে, না দরকার নেই, আমি বুঝতে পারি। আমি আমার মাকে দেখেছি তো কিভাবে 3 ছেলে মেয়েকে মানুষ করেছে। আমার বাবা প্যারালাইজ ছিলেন, ওই টাকার মানে মর্মটা বুঝিয়ে আমি ওর জন্য সবকিছু করে যাওয়া আর কি, ওর যাতে অসুবিধা না হয়। এবার বাকিটা তো নিজের ভাগ্য নিজে করবে, আমি তো করে দিতে পারবো না। ও যেরম যেরম এগোবে সেরম করবে। সাপোর্ট সিস্টেম একটা দেওয়ার মতো জায়গায় রেখে তারপরে। তুমি যেটা বলছিলে যে মাকে দেখেছো, এবং তা মায়ের যে সংসারের প্রতি যাপনটা বা তার যে মূল্যবোধটা, সেটা বোধহয় ছোট থেকেই বুঝতে পেরেছো, এবং সেই দায়িত্বটা নিয়েছো বলে তোমার জীবনটা একটু অন্যরকম ভাবে তুমি চেয়েছো। একদমই একদমই তাই, একদমই তাই। আমার মা নিজের সিস্টার ইনচার্জ ছিলেন পিজি হসপিটালের। আমি ছোটবেলা থেকে দেখেছি, বাবা আমার বোন তো জন্মের পর থেকেই দেখে, বাবা হঠাৎ করে স্ট্রোক মতো হয়, তারপরে বাবার প্যারালাইজড হয়ে যাবে। বাবা 18 বছর প্যারালাইজ ছিলেন মৃত্যুর আগে অব্দি, এবং তার মধ্যে মাকে একটা রাজনীতি করে পরের দিকে ট্রান্সফার করে দেয় ইসলামপুরে। আমার বোন ছোট, আমিও ছোট, বাবা খাট থেকে পড়ে যাচ্ছে, পটি পরিষ্কার করা। মাকে ফোন করছি, হাসপাতালে ফোন করে মা বলি এটা কর, অসিত মামাকে ফোন কর, মার্কেটিককে ফোন করছে, এই সমস্ত চলছে। আমাদের পড়াশোনাও চলছে, তো এই স্ট্রাগল গুলো ছিল, আমি ওইগুলোকে স্ট্রাগল বলবো। আমি এই অভিনয়ের জীবনে এই স্ট্রাগলটা আমার খুব একটা অসুবিধা হয়নি, মানে নিজের কাজের জন্য তুমি খাটছো, এটা স্ট্রাগল বলে আমি মনে করি না। স্ট্রাগল হচ্ছে এক্সিস্টেন্স করার জন্য, কি করবো একটা ছোট ছেলেকে বুঝতে পারছে না কি করবে, মানসিক প্রিপারেশনটা, মা অত দূরে বা কি। তো মাকে দেখতাম, আর বাবা যাবার পরেও মার অনেক দিক দিয়ে আমার মনে আছে যে চাকরি ছাড়ার ব্যাপারটা তুমি বললে না, আমি যখন মাকে বলেছিলাম মা ভাল লাগছে না, বললো তো আমার তো পেনশন আছে, তুই চিন্তা করছিস কেন, ছেড়ে দে। এই একটা সাপোর্ট সিস্টেম। মা লাস্ট দিন অব্দি আমার সিরিয়াল দেখতেন। এইগুলো মামা আছেন, মামা খুব এনজয় করেন আমার এখন, আমার মায়ের যে একদম ভাই, উনি লাস্ট রয়েছেন আমাদের বিয়েতে। বল এই মূল্যবোধগুলো রয়েছে, মমত্ববোধ, দয়া, মানে কাইন্ডনেস, দয়া না, কাইন্ডনেস, অ্যাকসেপ্টেন্স, ফরগিভনেস। আমাদের একটা বিশাল বড় ফরগিভ, উই ক্যান ইজিলি ফরগিভ, উই ক্যানট ফরগেট বাট উই ক্যান ফরগিভ। যে মানুষটা ভেবেছিল বিয়ে করবে না, এবং তার সঙ্গে একটা সম্পর্ক, বিয়ে এবং একটা ছোট্ট পুচকে আছে, কতটা পরিবর্তন হয়েছিল জীবন যখন এই সম্পর্কটাতে তোমরা ছিলে, বা অভ্রজিৎ দা এখন কতটা পরিবর্তিত? মানে এটা না আকাশ আর পাতালের একটা পার্থক্য। হ্যাঁ, মানে হিউজ এই পার্থক্য, এতটা পরিবর্তন হয়েছে। হ্যাঁ, মানে আমি ওকে দেখেছি এক বাউন্ডুলে একটা ছেলে, এবং আমিও বাউন্ডুলে, আমরা মাঝরাত, মানে এরকম বলছি আমরা মাঝরাতে বেরিয়ে যাচ্ছি, এই রেস্টুরেন্টে ওই রেস্টুরেন্টে, এখানে ওখানে, এখানে চা খেতে চলে যাচ্ছি, ভোর 4:30 সেরে পাঞ্জাব চলে যাচ্ছি, এরকম একটা জীবন। মানে ওখান থেকে আমরা দুজন মিলে, এবং হ্যাঁ সাথে সম্পূর্ণাদি ছিল, তখন বিয়ে হয়নি, মানে ওর বোন, সুমনাদি ছিল বড়দি, সবাই মিলে ফ্যামিলির, এরা মানে আমরা সবাই মিলে সবাইকে গুছিয়েছি, গুছাতে গুছাতে আজকে একটা লেভেলে এসে আমরা দাঁড়িয়েছি। যে অনেকটাই মানে ওই আগের জীবনটা, জীবনই বলবো, আগের অধ্যায় আর এখনকার অধ্যায়ের মধ্যে কোনো মিল নেই, মিল খুঁজে পাবো। হ্যাঁ, মানুষগুলো একই আছে, ফালতু কথা বলছে না, ও এখন তার যা বলছি তোমার মিল নেই, মানে কি তুমি আগে তোমার মনের মধ্যে, মানে এখন তো জেনে গেছে আমাকে বিয়ে করা হয়ে গেছে,
হ্যাঁ, এখন ওই ভালোপ্পান ব্যাপারটা নেই আর কি, তুমি করে দাও এই করে দাও, আমাকে দেখলেই কাজ করা বুঝ খাটায় আমার না, এটা আমার একটা আছে, আমার একটা ছোট ভাই আছে, ও জাস্ট আমার প্রতি অতিষ্ঠ হয়ে যায়, কারণ দিদি আমি সব সময় ওকে খাটে, ভাই এটা এনে দে ওটা এনে দে ওটা। আসলে আর আমি কেন এটা করি আমি বলছি, আমি না ছোট থেকে খুব প্যাম্পার্ড হয়ে বড় হয়েছি। আমার বাড়িটা জয়েন্ট ফ্যামিলি, আর জয়েন্ট ফ্যামিলির মধ্যে মানে জেঠুর মেয়েরা আছে, কিন্তু আমি সব থেকে ছোট মেয়ে, সবাই মিলে আমাকে প্যাম্পার্ড করেছে। তুমি বাড়িতে থাকো কতটা সময় যে তোমায় খাটাবে? তুমি যতক্ষণ থাকি না, আমি খাটাই, এটা আমি স্বীকার করছি, আমি খাটাই। পরে গিয়ে রিয়েলাইজ করি যে খাটতে অসুবিধা কি আর কি বেরে বলছি। কি কি সংসারের কোন কোন কাজগুলো তুমি করো? সব করি আমি, সব রান্না। আমি কিছু করি না সেটা তো সামনে বলতে পারছি না। রান্না করো? হ্যাঁ, কি বলছো তুমি? আমি হোটেল ম্যানেজমেন্ট পাস করা ছিলে, চাকরি করতাম। এবারে একটা জিনিস দেখো, এবার এই যে ভালো রান্না করলাম না, রান্না আমাকে একটা তুমি করে দাও। কোন কোন ডিশটা মানে খুব ভালো করো তুমি? আমি সব রান্না করতে পারি। আমি ধরো এখন তো বেসিক মাছ, বিরিয়ানি, মাটন, ডিম, তারপরে এনি টাইপ অফ ভেজিস, তারপরে মিষ্টি। ওর যদি ভালো রান্না করতে পারে তাহলে আমি কেন রান্না করব? আমি গুছিয়ে দেব। গুছিয়ে তুমি দাও না, চুপ করো তুমি। না, গুছিয়ে দেয় মানে ইটস লাইক দ্যাট। আমি আদিকে দেখছি তুই একটু আলুটা কেটে নে, তুই আলুটা কাট, আমি এক্ষুনি যাচ্ছি। এই করতে করতে ওই রান্নাটাই হয়েই যায় আর কি, মিলেমিশে হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। থ্যাংক ইউ দুজনকে, আর এরকমই ভালো থাকো, এবং এই জীবন যাপন চাই হয়তো যাপন তোমাদের মতো করে। তো শেষে কি বলবে, এবং পর্দায় দেখার অপেক্ষায় থাকে দর্শকেরা, জানোই একটা ধারাবাহিক শেষ হয়ে গেলে আমরা আবার কবে দেখবো? আমি দর্শকদের কাছে সত্যি কৃতজ্ঞ, মানে এতটা ভালোবাসা, কিন্তু কিঙ্করকে যে ভালোবাসা এবং নেগেটিভ চরিত্র তার জন্য এই তুমি যদি ফেসবুক আমার দেখো, একের পর এক যা লিখেছে সবাই, আমার নিজেই চোখে জল চলে এসেছে। কেউ আমাকে চাণক্যের সঙ্গে তুলনা করছেন, চাণক্য একই জিনিস করেছিলেন, লাস্টে চাণক্য মারা যান, এইসব এরকম মানে রিসার্চ ওয়ার্ক করেছেন কিঙ্করের উপরে। আমি আপনাদের হ্যাটস অফ, আপনাদের সমর্থন চাই। একটা সিরিয়াল তো এক বছর চললো, এতটা পপুলারিটি কি করে পারে, কারা করলো? দর্শক করেছে। একদম। আমি এখানে একটাই প্রশ্ন করব যে এই ধারাবাহিক নিয়ে শেষ হয়ে যাবে, এবং একটা প্রতিকূলতা তো ছিলই যে একটা নায়িকা বদল হচ্ছে এবং অনেক কিছুই এসছে, কিন্তু একটা ভালোবাসা বা দর্শক একটা ছিল। তো আমি খুব বেশি জিজ্ঞেস করবো না, তবে একটাই কথা জিজ্ঞেস করবো যে মাঝখানে আমরা একটা কথা শুনেছিলাম যে আর্যর সঙ্গে কিঙ্করের হয়তো একটা সমস্যা না হলেও জিতু এবং অভ্রজিতের মধ্যে একটা সমস্যা হয়, সেটা হয়তো মনোমালিন্য থেকেও হতে পারে, বা এটা পরবর্তীকালে কি আকার নেয় তোমাদের সম্পর্কটা খুব স্বাভাবিক? আমি বলছি, শুনুন, আমি এটা বলছি, জিতু একটা ফ্যান্টাস্টিক অ্যাক্টর। আমরা প্রচুর আলোচনা করতাম, যেটা হয় থাকতে অনেক মতের মিল। আমি লিখেও ছিলাম যে সংসারে একসঙ্গে থাকতে গেলে অনেক রকম হয়, কিন্তু কোনোদিন আমাদের এইগুলোর জন্য ফ্লোরে লোকের অবাক হয়ে জিতু আর অবশ্যই সঙ্গে ঝামেলা দেখো, ফ্লোরেতে কিছু না, আমার এই পাটটায় মুখস্থ করে নিতে, ও বলছে তাহলে পাটটা পরে জামা ঠিক করো, হ্যাঁ তাহলে পরে নি, মনেই হতো না। এবং বিষয়টা অনেক সময় বড় বেড়ে যায়, লোকে একটু বাড়ায় পারে, কিন্তু আমার মনে হয় ইটস এ ওয়ান্ডারফুল ওয়ার্কিং উইথ জিতু কমল, ওয়ান্ডারফুল অ্যাক্টর। ও খুব ভাবে, ছেলেটা ও অ্যাক্টিং নিয়ে ভাবে, খুব পড়াশোনা করে। আমার তো বেশ লেগেছে ওর সঙ্গে পাঠ করে, খুব ভালো লেগেছে একদমই। এবং আমারও সেটাই মনে হয় যে ওই সংসারে থাকলে হয়তো ঠোকাঠুকিটা লাগতেই পারে। একদম। খুব ভালো থাকো, এবং ওই যে নতুন ভাবে আবার নিশ্চয়ই দেখা হবে। তো শেষে একবার তোমার দর্শকদের, যে যারা অপেক্ষা করছে তোমায় পর্দায় দেখার। হ্যাঁ, আমি নতুন কাজ শুরু হবে তখন তো আবার দেখা হবে, কিন্তু কিঙ্করকে যে পরিমাণ ভালোবাসা আপনারা দিয়েছেন সেটা হয়তো মিস করবো, কারণ কিঙ্কর তো ওই চরিত্র আবার কবে আসবে আর মনে হয় আসবে না। কিন্তু আপনারা তো থাকবেন আমাদের পাশে, আমার পাশে, আমি এটুকুই চাইবো। সবাই ভালো থাকবেন, আর যেরকম ভালোবাসতেন সেরকমই ভালোবাসবেন। থ্যাংক ইউ। এবং আপনারাও এই আড্ডাটা কেমন হলো কমেন্টে জানাবেন, আর অবশ্যই দেখতে থাকুন সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল, আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।